দেখো এই সেটটা আমরা যে করছি, এই সেটটার প্রথম কোয়েশ্চেন কি বলেছে দেখো, রেশিও অফ এজেস অফ এ অ্যান্ড বি ওয়াই ইয়ার্স অ্যাগো ইজ 3:4। তাহলে দুজন ব্যক্তি আছে এ আর বি, তাদের এজ ওয়াই ইয়ার্স অ্যাগো ইজ হোয়াট 3:4। রেশিও অফ এজেস আফটার এক্স ইয়ার্স ফ্রম প্রেজেন্ট, ধরলাম এটা হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্টের থেকে ওয়াই ইয়ার্স অ্যাগো আর প্রেজেন্টের থেকে এক্স ইয়ার্স পর, আফটার এক্স ইয়ার্স ফ্রম দ্য প্রেজেন্ট ইজ 6:7। তাহলে এক্স ইয়ার্স পরে তাদের এজের রেশিও কত? 6:7। ইফ দ্য ডিফারেন্স বিটুইন এজ অফ বি এক্স ইয়ার্স অ্যাগো and after y years is 15 years, তাহলে ডিফারেন্স বিটুইন এজ অফ বি এক্স ইয়ার্স অ্যাগো and after y years is 15 years, then find the present age of a। আচ্ছা, এবার দেখো এখানে if the difference between the age of a b x years ago, এখানে আবার age of b x years ago বলেছে, তার মানে প্রেজেন্ট এজের থেকে এক্স ইয়ার্স পিছনে যাচ্ছে, আর আফটার ওয়াই ইয়ার্স ইজ 15 ইয়ার্স। এখানে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এদের প্রত্যেকে কিন্তু সেম নাম্বারে বাড়ছে, এদের প্রত্যেকে কিন্তু সেম নাম্বারে বাড়ছে, কারণ এদের ভেতরকার ডিফারেন্স সেম আছে, কারণ এদের ভেতরকার ডিফারেন্স সেম আছে। তাহলে আমি বলতে পারি যে এই 3 ইউনিটের ভ্যালু ইজ নাথিং বাট এই দুটো ইয়ার্সের যোগফল, নাথিং বাট এই ইয়ার্সের যোগফল। এবার এইখানে এক মিনিট দাঁড়াও, দেখো এইখানে কি বলেছে, ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য এজ অফ বি এক্স ইয়ার্স অ্যাগো, আমি ধরলাম বি এর প্রেজেন্ট এজ হচ্ছে বি, এক্স ইয়ার্স অ্যাগো বি এর এজ ছিল এটা, if the difference between the present age of b x years ago and after y years is 15 years, তাহলে ওয়াইটা কি ফিউচারের কথা বলছে, তাই ওয়াইটা বেশি হবে, এক্সটা কম হবে, মাইনাস করে দাও, মাইনাস করলে তোমার এখানে 15 ইয়ার্স আসছে। এখান থেকে বি বি কেটে গেল, তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 15 ইয়ার্স। আর আমি এইখানে থেকে বলতে পারি 3 ইউনিটের ভ্যালু ইজ নাথিং বাট এক্স মাইনাস ওয়াই, তাহলে এখান থেকে বলতে পারি 3 ইউনিটের ভ্যালু হচ্ছে এক্স প্লাস ওয়াই, তাহলে 3 ইউনিটের ভ্যালু আমি কত বলতে পারি, 15। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 5। সেখান থেকে আমি বলতে পারি এর বয়স ছিল 15 ওয়াই ইয়ার্স আগে, বি এর বয়স ছিল 20 ওয়াই ইয়ার্স আগে, এর বয়স ছিল 30 এক্স ইয়ার্স পরে, আর বি এর বয়স ছিল 35 ওয়াই ইয়ার্স পরে, এক্স ইয়ার্স পরে। বাট এখানে যেটা প্রবলেম হচ্ছে, তুমি এখান থেকে প্রেজেন্ট এজের থেকে এক্স ইয়ার্স আর ওয়াই ইয়ার্স দূরত্ব গিয়ে তুমি বয়স পাচ্ছ, এদের কিন্তু তুমি প্রেজেন্ট এজ পাচ্ছ না, কারণ তুমি এক্স আর ওয়াইয়ের কোনো ভ্যালু তুমি খুঁজে পাচ্ছ না। যদি এক্স আর ওয়াইয়ের ভ্যালু তুমি খুঁজে পেতে, তবে তুমি প্রেজেন্ট এজ বার করতে পারতে। এখানে তুমি ওয়াই ইয়ার্স পিছনে গিয়ে এ বি এর বয়স কত হচ্ছে তুমি বার করতে পারছো, আর এক্স ইয়ার্স সামনে এসে এ বি এর বয়স কত হচ্ছে তুমি পাচ্ছ, বাট তুমি এটা পাচ্ছ না সেই ওয়াই আর এক্স এর ভ্যালু কোনটা, তার জন্য এটা আমাদের কাছে ক্যান নট বি ডিটারমাইন্ড। বলো, বুঝতে পেরেছো? নেক্সট দেখো কি বলছে, Aman invested rupees P at simple interest at 15% per annum for 3 years. তাহলে আমান তিন বছরে কত টাকা রেট অফ ইন্টারেস্ট পাচ্ছে? ওভারঅল 45%। আর নামান কি বলছে, ইনভেস্টেড রুপিস কিউ
কম্পাউন্ড ইন্টারেস্ট 20% পার অ্যানাম ফর 2 ইয়ার্স, তাহলে নামান 2 বছরে ওভারঅল রেট অফ ইন্টারেস্ট কত পাচ্ছে? 44%। কি করে 44%? কারণ আমরা জানি a প্লাস বি প্লাস এ বি বাই 100, এখানে 20%কে বসিয়ে আমি 44% পাচ্ছি। ইফ দ্য রেশিও বিটুইন দ্য অ্যামাউন্টস রিসিভড বাই আমান অ্যান্ড নামান ইজ 29:32, তাহলে এখন আমরা কি পাচ্ছি? কি বলছে? অ্যামাউন্টের রেশিও বলছে। তাহলে আমি এটা বলতে পারি যে পি এর যেহেতু রেশিও বলছে তার জন্য আমাদের কাছে ইজি হয়ে গেল জিনিসটা। আমানের প্রিন্সিপাল হচ্ছে পি, পি এর ওপরে রেট অফ ইন্টারেস্ট দিয়ে ইন্টারেস্ট পাচ্ছিল পি 45%, পি এর 45% হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, তাহলে অ্যামাউন্ট কত? 145%। নামানের ক্ষেত্রে প্রিন্সিপাল হচ্ছে কিউ, নামানের ক্ষেত্রে সিআই হচ্ছে কত? 44, কিউ এর উপরে 44%, এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট 2 বছর পরে, তাহলে অ্যামাউন্ট কত? 144%। ইকুয়ালস টু এখানে রেশিও বলে দিয়েছে কত? 29/32। তাহলে পার্সেন্টেজ কেটে গেল। এবার 32 দিয়ে যদি তুমি এখানে কাটো, 32 দিয়ে কাটলে 4 দিয়ে যাচ্ছে না, 6 দিয়ে যাচ্ছে না, এক কাজ করো 3 4 12, 4 6 24, 4 8 32, 4 9 36, 4 2 8, ঠিক আছে। 9 দিয়ে যদি 145কে যাবে না, তাহলে এবার কি করতে হবে? এখানে তুমি ক্রস মাল্টিপ্লাই করে দাও। ক্রস মাল্টিপ্লাই করলে তোমার কি আসছে? পি বাই কিউ ইকুয়ালস টু 29 ইন্টু 9 বাই 145 ইন্টু 2। এবার যদি আমি 145কে 29 দিয়ে কাটি, 5 নং 45-এর 5 আর থাকছে 4, তাহলে এটা 5 ঘর চলে যাচ্ছে, তাহলে আলটিমেট রেশিও কি হয়ে যাচ্ছে? 9/10। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে গেল? অপশন বি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে আসছি। দেখো এই কোয়েশ্চেনটাতে কি বলছে? রোহিত অ্যান্ড রাহুল started a business by investing x minus 600 and x plus 600 respectively. After 4 months, Rohit and Rahul increases their investments by 67.5%. এবার এই যে 67.5% আছে, এটাকে তুমি 62.5%-এর সঙ্গে গুলিয়ে ফেলবে না, কারণ আমরা জানি যে 62.5% মিনস কত? 5/8, বাট এখানে কত আছে? 67.5%, যেটাকে আমাকে ভগ্নাংশে এনে তারপরে ভেঙে দেখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে যদি 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে তোমার 5 অক্ষে 5, আচ্ছা ডাইরেক্ট 25 দিয়ে যায় কি? 25 দুগুণা 50, 50, 7 25-এ 175, আর এখানে 40, তাহলে 27/40। ঠিক আছে, প্রিন্সিপাল যদি 40 হয় তার উপরে 27 টাকা ইন্টারেস্ট পাচ্ছে। ঠিক আছে, অ্যান্ড 11.11%, 11.11% মানে আমরা সবাই জানি 1/9। If after 1 year total profit earned by them is এত and profit earned by Rohit is এত, then find the value of x. দেখো এই কোয়েশ্চেনটা যদি তুমি করতে যাও, নর্মালি যদি যেভাবে দেওয়া আছে x minus 600, x plus 600 এরকম করে যদি করতে যাও, 4 মাস বাদে তোমাকে কিন্তু এই x minus 600 আর x plus 600 এর উপরে যে রেট অফ ইন্টারেস্টগুলো দেওয়া আছে সেগুলো লাগাতে হবে, আর তখন হয়ে যাবে পয়েন্টে, হয়ে যাবে জিনিসটা, দশমিকে চলে আসবে, কারণ তুমি ডাইরেক্ট এক্স আর এখানে এক্স আছে, এক্সকে তুমি 40 দিয়ে ডাইরেক্ট ভাগ করতে পারছো না। তা সেক্ষেত্রে আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা অ্যাজিউম করতে পারি। কি অ্যাজিউম করতে পারি? আমরা জানি একটা রেট অফ ইন্টারেস্ট 27/40 আর একটা রেট অফ ইন্টারেস্ট 1/9। এটা শুধু এই অঙ্কের ক্ষেত্রে না, তুমি যে কোনো ইনভেস্টমেন্টের অঙ্কে করতে গেলে যদি এরকম টাইপের কিছু প্রিন্সিপাল থাকে, যেটা তোমার রেট অফ ইন্টারেস্ট দিয়ে ডাইরেক্ট মানে যত পার্সেন্ট ইনক্রিজ করা হচ্ছে তত পার্সেন্ট দিয়ে ডাইরেক্ট কাটা যাচ্ছে না, সেক্ষেত্রে তুমি একটা অ্যাজিউম করে নেবে, তাহলে কি হবে? অঙ্কটা সুবিধা হবে করতে। আমি এই দুজনের এলসিএম ধরলাম,
কারণ এই দুজন প্রিন্সিপাল এর উপরে এত টাকা ইন্টারেস্ট বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে তোমার এদের এলসিএম ধরলাম 360। তাহলে আমি এখানে আর একটা জিনিস দেখলাম যে রোহিত আর আছে রাহুল। রোহিতের কত টাকা আছে এক্স 600, রাহুলের কত টাকা আছে এক্স প্লাস 600। তার মানে রাহুলের কাছে রোহিতের থেকে বেশি টাকা আছে। আর রাহুলের কাছে কত বেশি টাকা আছে, যেহেতু দুজনের সেম ভ্যারিয়েবল আছে, তাই এদের দুজনের ভেতরে যদি আমি বিয়োগ করে দিই এক্স মাইনাস 600 মাইনাস এক্স প্লাস 600, মানে এদের দুজনের ভেতরকার ডিফারেন্স আমার 1200 বেরোবে। তাহলে এই দুটো দেখার পরে আমি কি অ্যাজিউম করলাম, আমি অ্যাজিউম করলাম রাহুলের প্রিন্সিপাল ধরলাম 360A, রোহিতের প্রিন্সিপাল ধরলাম 360A মাইনাস 1200, কারণ রাহুল রোহিতের থেকে 1200 টাকা বেশি পাচ্ছে, বেশি ইনভেস্ট করছে। তাহলে এরপরে এটা কতদিন খাটছে, এটা পুরো 12 মাস খাটছে। এরপরে কি হচ্ছে, এরপরে রোহিত 67.5% বেশি ইনক্রিজ করছে ইনভেস্টমেন্টে 4 মাস খাটার পরে। 4 মাস খাটার পরে রোহিত 67.5% বেশি ইনভেস্ট করছে। এবার 4 মাস খাটার পরে এর 67.5% কত হচ্ছে, 27/40 করে দাও। 27/40 করলে তোমার এখানে 9, 27 আর 9 যদি গুণ করো তাহলে কত থাকছে, 7 নং 63, 3 হয় থাকছে 6, 9 দুগুণা 18, 18 আর 6 24, 243। তাহলে 243A। আর এখানে যদি করো, এখানে করলে হচ্ছে তোমার 30, 3 27 81 মাইনাস 810। এটা কি হচ্ছে, এটা কত মাসের জন্য বেশি বেশি ইনভেস্ট করছে, এটা রিমেনিং 8 মাসের জন্য বেশি ইনভেস্ট করছে, রিমেনিং 8 মাসের জন্য বেশি ইনভেস্ট করছে। আর এখানে কত ইনভেস্ট করছে, এখানে হচ্ছে তোমার যদি তুমি এখানে তোমার 1/9 করো, 1/9 করলে তোমার 40A ইন্টু 12 মানে 4 বারং 48, 480A। এত টাকা কত মাসের জন্য এক্সট্রা ইনভেস্ট করছে, 8 মাসের জন্য। এইবার দেখো এই অঙ্কটা প্রচণ্ড লেন্দি হবে, আগের দিনও বলেছিলাম প্রচণ্ড লেন্দি হবে, কারণ এখানে এক্স্যাক্ট ভ্যালু দেওয়া নেই, তার বদলে আমরা অ্যাজিউম করে করছি। আর প্রচুর তোমার জিনিসটা প্রচণ্ড হাই ভ্যালু দিয়ে করা হচ্ছে, ঠিক আছে। তাই এই ধরনের অঙ্ক যদি প্রিলিমসে পাও তবে সেক্ষেত্রে সেটাকে স্কিপ করার চেষ্টা করবে। তাহলে এবার তুমি কি করবে, এবার এখানে রেশিও বের করতে হবে, এবার এখানে রেশিও বের করতে হবে। রেশিও বের করার আগে দেখে নাও কি কি কাটাকুটি যাচ্ছে। 3 4 12, 3 4 12, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, ঠিক আছে। আর কি কাটতে পারছো, 2 দিয়ে কেটে দাও, 2 দিয়ে কাটলে তোমার এখানে 180A মাইনাস 600 ইন্টু 3, এখানে থাকছে তোমার 180A ইন্টু 3, আর এখানে এই দুইটা কেটে যাচ্ছে। আর কিছু দিয়ে কাটাকুটি যাচ্ছে, 3 দিয়েও কাটাকুটি যাবে, এখানে 3 কেটে দাও, এখানে 3 কেটে দাও, এখানে যদি 3 দিয়ে কাটো 3 8 24, 3 অক্ষে 3, 81A মাইনাস 3 27 81, 270, ঠিক আছে। এইখানে তোমার কি কি থাকছে, 3 অক্ষে 3, 3 16 48, 160A, ঠিক আছে। 3 দিয়ে গেল, আবার কি 3 দিয়ে যাবে না, আর 3 দিয়ে যাবে না, কারণ 160A কে তুমি কাটতে পারবে না। তাহলে আলটিমেট রেজাল্ট আমার কি দাঁড়ালো, আলটিমেট রেজাল্ট আমার দাঁড়ালো, আলটিমেট রেজাল্ট দাঁড়ালো এখানে তোমার 180A আর 81A যদি যোগ করি তাহলে কি থাকছে, 1 8 8 16, 261A মাইনাস 270, আর এটা যদি যোগ করি 870 ইস টু এখানে কত থাকছে, 180A আর 160A যোগ করলে আমার কত থাকছে, 0 340A, ঠিক আছে। এছাড়া আমি আর কিছু করতে পারছি না। এইবার আমাকে কি বলেছে, এইবার আমাকে বলেছে যে আফটার 1 year টোটাল প্রফিট আর্নড বাই দেম ইজ 27250 অ্যান্ড প্রফিট আর্নড বাই দেম
আর্নড বাই রোহিত ইজ 12750। তাহলে টোটাল প্রফিট হচ্ছে কত? 27250। আর রোহিতের প্রফিট কত? 12750। তাহলে রাহুলের প্রফিট কত হবে? 005 2 আর 1 3 4 14550। তাহলে রাহুলের প্রফিট হচ্ছে 14500, 14500। রোহিতের প্রফিট হচ্ছে 12750, 12750 ইকুয়ালস টু রাহুলের প্রফিট এখানে কত? 340A। রোহিতের প্রফিট কত? 261A মাইনাস 870। তাহলে এবার যদি ক্যালকুলেট করো, এখান থেকে তুমি এর ভ্যালু পাবে, এর ভ্যালু পাবে, ঠিক আছে? সেই এর ভ্যালুটা যাই আসবে আসবে, এর ভ্যালু পাবে। আমি এটা করছি না কারণ প্রচণ্ড লেন্দি হবে আর এটা পরীক্ষার সময় করা ফালতু হয়ে যাবে। এর ভ্যালু পাবে। এর ভ্যালু যখনই তুমি পেয়ে যাবে, এর ভ্যালু পেয়ে যাওয়ার অর্থ হচ্ছে তুমি এখান থেকে 360A বার করতে পারছো, কারণ তুমি ধরেছিলে রাহুলের প্রিন্সিপাল 360A। তাহলে এর ভ্যালু পেয়ে গেলে তুমি 360A মানে রাহুলের প্রিন্সিপাল বার করতে পারছো। রাহুলের প্রিন্সিপাল যেই বেরিয়ে গেল, সেই প্রিন্সিপালের সঙ্গে তুমি এক্স প্লাস 600 তুমি কম্পেয়ার করতে পারলে। কম্পেয়ার করলে তুমি এক্স এর ভ্যালু আরামসে বের করতে পারবে। বলো, বুঝতে পেরেছো মেথডটা? jar A contains A ml alcohol, jar B contains B ml water। আচ্ছা, 64% of A is poured into container B and then 75% of the mixture from container B is poured into back into container A। আচ্ছা, তাহলে দেখো দুটো জার আছে এখানে, একটা হচ্ছে A, একটা হচ্ছে B। একটাতে শুধু অ্যালকোহল আছে, A তে শুধু অ্যালকোহল আছে, আর B তে শুধু ওয়াটার আছে। A তে অ্যালকোহলে আমি ধরলাম অ্যালকোহল হচ্ছে 100 m, আর B তে ওয়াটার হচ্ছে 100 n ধরলাম, লেট। তাহলে এইবার এর থেকে 64% অফ A is poured into container B। তাহলে এর থেকে যদি আমি 64% তুলে যদি আমি এখানে দিই, তবে এখানে রিমেনিং কত পড়ে থাকছে? 36m পড়ে থাকছে। আর এখানে তোমার কত পড়ে থাকছে? 64m প্লাস 100n, এইটা পড়ে থাকছে মিক্সচার, ঠিক আছে? এইবার নেক্সট স্টেপে কি হচ্ছে? দেন 75% অফ দ্য মিক্সচার ফ্রম জার বি ইজ পোর্ড ব্যাক ইনটু জার এ। তাহলে এর 75% যদি আবার এখানে ট্রান্সফার করে দেওয়া হয়, এর 75% ট্রান্সফার করে দিলে মানে কি? এর ইন্ডিভিজুয়াল 75%, এর ইন্ডিভিজুয়াল 75%। তাহলে এর 75% মানে 3/4, 4 × 64, 3 × 48। তাহলে এর 48m এখানে যাচ্ছে, প্লাস 75n এখানে আসছে। তাহলে এদের যোগ করলে এখন নেক্সট স্টেপে এতে টোটাল কত আছে? 8 আর 6 14, এই দুটো যোগ হবে, 8 আর 6 14, 4 একে 5, 5 আর 3 8, 84m প্লাস 75n, এটা এখন জার এতে আছে। such that the ratio between alcohol and বলো 100টা কার সঙ্গে যোগ করবে? 100 থেকে তুমি 36 পেয়েছো ফার্স্ট স্টেপে, কারণ তুমি 64 এইদিকে দিয়েছো। এইবার যখন আমি নেক্সট স্টেপে যাচ্ছি, সেকেন্ড স্টেপে, আমি এই 64 থেকে আবার 48 ফিরে পেলাম। তাহলে আগে এখন কত ছিল? আগে 36 রিমেনিং ছিল, তার সঙ্গে যখন আবার 48 ফিরে পেলাম, তাহলে এখন টোটাল কত আছে? 84 আছে প্লাস 75n, ঠিক আছে? এইবার কি বলছে? such that the ratio of alcohol and water becomes 7/4।
তাহলে অ্যালকোহল আর ওয়াটার এতে এখন কত আছে? অ্যালকোহল আর ওয়াটার এখন এতে আছে 84 m বাই 75n ইকুয়ালস টু 7/4। ঠিক আছে, তাহলে 7×84, তাহলে m বাই আরো কাটা যাবে, 3 4 12। দাদা একটু পাটে ওইখানটা বলো না তুমি কি মানে এখানটা বলে দেখো এখানে কি বলেছে কোয়েশ্চেনে, then 75% of the mixture from jar B is poured back into jar A such that the ratio between alcohol and water becomes 7:4। এটার মানে কি, কার কোন জারের ভেতরকার অ্যালকোহল আর ওয়াটারের রেশিও সাচ দ্যাট, কার পাশে আছে, সাচ দ্যাট এর পাশে আছে। তার মানে এর ভেতরে যখন আমি সেকেন্ড অপারেশন করলাম তারপরে অ্যালকোহল আর ওয়াটারের রেশিও দাঁড়াবে কত, 7:4। ঠিক আছে, তাহলে এখন এর ভেতরে অ্যালকোহল কতটা আছে, ওয়াটার কতটা আছে, ওয়াটারের ভ্যারিয়েবল n, অ্যালকোহলের ভ্যারিয়েবল m। ওয়াটার হচ্ছে 75n আর অ্যালকোহল হচ্ছে 84n। এদের ভেতরকার রেশিও আমাকে বলে দিয়েছে 7/4, তাই আমি সেটাই করলাম, 84m বাই 75n ইকুয়ালস টু 7/4। কোথাকার না, জার এতে। ঠিক আছে, কারণ সাচ দ্যাট এর পরে আছে। তাহলে এবার আমি কি করলাম, 7×84 করে দিলাম, 3 4 12, 3 25 75। তাহলে m বাই n ইকুয়ালস টু কত হয়ে গেল, 25/16 হয়ে গেল m বাই n এর ভ্যালু। তা আমাকে কি চেয়েছে, আমাকে চেয়েছে a বাই b এর ভ্যালু কত। এবার দেখো a বাই b এর ভ্যালু আমি কি ধরেছিলাম, 100m 100n, 100 যদি কেটে যায়, যেটা m আর n এর রেশিও সেটাই তোমার a আর b এর রেশিও। তাহলে a আর b এর রেশিও কত, 25/16। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, 25:60। বলো বুঝতে পেরেছো? ওয়াটার, শুধু ওয়াটার। এবার কি বলছে, এ প্রথম অপারেশনে কি বলছে, এর থেকে 64% আমি কাকে দিচ্ছি, ওয়াটারকে দিচ্ছি, মানে জার বিতে দিচ্ছি। এটা এ, এটা বি, 64%। তাহলে 64% দিলে এখানে পড়ে থাকবে কত, এখানে পড়ে থাকবে 36x। আর এর থেকে যখন 64% অ্যালকোহল আমি বিকে দিচ্ছি, তাহলে বিতে তোমার অ্যালকোহল আর ওয়াটার কত কত হয়ে গেল, বিতে এখন অ্যালকোহল আর ওয়াটার হয়ে গেল 64x আর 100y। আর এই দুটো মিলিয়ে একটা মিক্সচার বলে, এই দুটো অ্যালকোহল আর ওয়াটার দুটো মিলিয়ে একটা মিক্সচার। ঠিক আছে, এইবার কি বলছে নেক্সট অপারেশনে, কি বলছে নেক্সট অপারেশনে, এই যে মিক্সচারটা তৈরি হলো, এই মিক্সচারের ভেতরকার থেকে 75% আমি আবার কাকে দিচ্ছি, জার এতে দিচ্ছি। তাহলে এর 75% মানে কি, অ্যালকোহলের 75%, ওয়াটারের 75%। তাহলে অ্যালকোহলের যদি অ্যালকোহলে এখানে আগে কত ছিল, এখানে আগে ছিল হচ্ছে 36x, রিমেনিং পড়েছিল। এইবার এই 64x এর থেকে আবার 75% পাচ্ছে, 64x এর 75% 3/4, 4×64, 3×48, 48x তুমি কি পাচ্ছ, অ্যালকোহল পাচ্ছ 64x এর থেকে। আবার এখানে 100y থেকে 75y এখানে চলে যাচ্ছে। এই 75yটা কি পিওর ওয়াটার, 48xটা কি পিওর অ্যালকোহল। এবার তাহলে এখানে টোটাল অ্যালকোহল কত আছে, টোটাল অ্যালকোহল হচ্ছে তোমার 84x আর ওয়াটার কত আছে 75y। এবার বলেছে সাচ দ্যাট, এই সেকেন্ড অপারেশন করার পরে সাচ দ্যাট দ্য রেশিও বিটুইন অ্যালকোহল অ্যান্ড ওয়াটার বিকাম 7/4। তাহলে অ্যালকোহল হচ্ছে তোমার 84x, ওয়াটার হচ্ছে তোমার 75y, এদের রেশিও 7/4। এখান থেকে আমি এক্স বাই ওয়াই পেয়েছি কত, 25/16। বলো এবার বুঝতে পেরেছো? ইনকাম অফ গরিমা ইজ রুপিস p and she saves 40% of her income.
ইফ, আচ্ছা আমি ধরলাম গাড়িমার ইনকাম ইকুয়ালস টু expenditure plus savings. Income of Garima is P and she says 40% of her income. তাহলে আমি ধরলাম ইনকাম হচ্ছে তোমার 100x, তার ভেতরে 40x সে সেভ করে, এক্সপেন্ডিচার করে 60x. ইফ হার ইনকাম ইজ ইনক্রিজড বাই 28%, এখন তার ইনকাম কত? 128x. অ্যান্ড হার এক্সপেন্সেস ইনক্রিজ বাই 20%, এখন তার এক্সপেন্সেস কত ইনক্রিজ করেছে? এর 20% মানে কি? এর 20% মানে হচ্ছে 12, তাহলে এর 12x কি হচ্ছে? ইনক্রিজ করছে, ইনক্রিজ করলে এখন কত হচ্ছে? 72x. তাহলে এখন সেভিংস কত? এখন সেভিংস এর থেকে এটা বিয়োগ দিয়ে দাও, 6 5 56x এখন সেভিং। দেন আর হার সেভিংস ইনক্রিজেস বাই এত, তাহলে এখন তার সেভিংস কত বাড়ছে? 16x বাড়ছে। তাহলে আমি বলতে পারি এই 16x এর ভ্যালু হচ্ছে 20,000। 4 4 16, 4 5 20, দুটো শূন্য, 4 দিয়ে কেটে দাও 25। তাহলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু 125। তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ p। p এর ভ্যালু আমি কত ধরেছিলাম? 100x। তাহলে এর সঙ্গে 100 গুণ করো, এর সঙ্গে 100 গুণ করো, তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ p কত হয়ে গেল? প্রিন্সিপাল হয়ে গেল 12500। বলো, বুঝতে পেরেছো? দেখো কি বলছে, এ পুলিশম্যান স্পটেড এ থিপ অ্যাট এ ডিস্টেন্স অফ 160 কিলোমিটার ইন ফ্রন্ট অফ হিম। তাহলে পুলিশম্যান ছিল এইখানে, থিপ ছিল এখানে, তাদের ভেতরকার ডিস্টেন্স কত? 160 কিলোমিটার। স্পিডস অফ পুলিশম্যান অ্যান্ড থিপ ইজ x কিলোমিটার পার আওয়ার অ্যান্ড y কিলোমিটার পার আওয়ার। এটা ছিল হচ্ছে x কিলোমিটার পার আওয়ার আর এটা হচ্ছে y কিলোমিটার পার আওয়ার। এবার যেহেতু পুলিশম্যান থিপকে ক্যাচ করবে, তার মানে x গ্রেটার দেন y হবে। ইফ x ইন্টু y ইজ 528, x ইন্টু y is 528 and the average of x plus y is 28, তাহলে x plus y equals to কত? 56। 28 into 2, তাহলে এখান থেকে আমি x আর y এর ভ্যালু বার করতে পারবো। কি করে বার করতে পারবো? আমি 528 কে উৎপাদকে ভেঙে দিই। উৎপাদকে ভাঙলে তোমার এখানে কি কি থাকছে? 528, ঠিক আছে। যদি আমি 4 দিয়ে কাটি, 4 অক্ষে 4, 3 4 12, 4 দুগুণে 8, 11 দিয়ে কাটলে 12, তাহলে এখানে আলটিমেটলি কি থাকছে? 11 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 2, এইটা আমার থাকছে। এটাকে এমনভাবে আমাকে অ্যারেঞ্জ করতে হবে যাতে আমার যোগ করলে 56 আসে। তাহলে আমি দেখি এখানে তোমার কি আছে? 3 দুগুণে 6, 6 দুগুণা 12, 12 দুগুণা 24, 3 দুগুণে 6, 6 দুগুণা 12, 12 দুগুণা 24, তাহলে একদিকে 24 যদি নিই আর একদিকে যদি আমি 22 নিই, তবে আমার এই দুটো যোগ করলে তোমার কত আসছে? 46 আসছে না? বেশ, তাহলে এবার কি করব? এবার একটা কাজ করি, 3 দুগুণে 6, এটা 24, 24 দুগুণা কত? 48, 24 দুগুণা 48 আর 11 যোগ করলে আসছে না, ঠিক আছে। 11 গুণ 3 33, আর এখানে কত আসছে? 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 4 16, 33 আর 16 যোগ করলেও আসছে না। আচ্ছা, 3 দুগুণে 6, 6 দুগুণা 12, 3 দুগুণে 6, 6 দুগুণা 12, একদিকে যদি আমি 12 নিই আর একদিকে 2 দুগুণে 4, 44, হ্যাঁ এটাতে চলে আসবে। একদিকে 12, একদিকে 44, তাহলে x এর ভ্যালু কত হয়ে যাবে? একদিকে 12 আর একদিকে 44, তাহলে x গ্রেটার দেন y যেহেতু, তাহলে x হয়ে যাচ্ছে তোমার 44 আর y হয়ে যাচ্ছে তোমার 12, ঠিক আছে।
এটাকে এইভাবে বের করলাম। এবার ধরো পরীক্ষার ক্ষেত্রে তুমি কিছুতেই বের করতে পারছো না, সেই ক্ষেত্রে কি করবে? সেই ক্ষেত্রে তুমি জানো যে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 4xy। এটা একটা ফর্মুলা, ঠিক আছে? তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে কি? 56 এর স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু কি আছে, এক্স ইন্টু ওয়াই কত আছে 528। এখান থেকে তুমি এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু পাবে, এখান থেকে তুমি এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু পাবে। এবার এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু তুমি যখন পেয়ে যাবে, আর তুমি জানো যে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 56, দুটোর ভেতরে কম্পেয়ার করে তুমি আলাদা আলাদা করে এক্স এর ভ্যালুও পাবে, ওয়াই এর ভ্যালুও পাবে, ঠিক আছে? এইটা গেল একটা জেনারেল মেথড। আর যেটা আমি দেখালাম সেইভাবে তুমি যদি করো একটু তাড়াতাড়ি হবে, শুধু একটু বুদ্ধি খাটাতে হবে, একটু করে যেতে হবে যে কোনটাতে কোনটাতে হচ্ছে। যেমন 44 আর 12তে হচ্ছে আমার এখানে, তাহলে 44 বড় 12 ছোট। তাহলে এবার কি বলেছে, আফটার হাউ মাচ টাইম দ্য পুলিশম্যান উইল ক্যাচ দ্য থিপ, কত সময় পরে পুলিশম্যান থিপটাকে ধরে ফেলবে। তাহলে আমার পুলিশম্যান আর থিপের ভেতরকার ডিস্টেন্স কত, 160 কিলোমিটার। দুজনে একই দিকে ছুটছে, তার মানে 44 মাইনাস 12 করতে হবে। তাহলে করলে আমার এখানে কত আসছে, 2 ঘর 3 ঘর 32, তাহলে 4 8 32, 4 4 16, এদিকে তোমার 5 8 40, তাহলে 5 ঘন্টা সময় লাগবে। অপশন এ ইজ আওয়ার অ্যান্সার। বলো বুঝতে পেরেছো? দেখো এই কোয়েশ্চেনটাতে কি বলছে, লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ রেক্টেঙ্গেল ইজ এ মিটার অ্যান্ড বি মিটার। আচ্ছা, তাহলে এখানে একটা রেক্টেঙ্গেল আছে, লেন্থ কত এ মিটার, ব্রেথ কত বি মিটার, এরিয়া অ্যান্ড পেরিমিটার অফ ফিল্ড ইজ 300 মিটার স্কোয়ার। তার মানে এ ইন্টু বি হচ্ছে 300 মিটার স্কোয়ার, আর 2 ইন্টু এ প্লাস বি ইকুয়ালস টু 70। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এ প্লাস বি ইকুয়ালস টু 35। আবার এখানেও দেখো সেই আগের মতো এ ইন্টু বি আছে, এ প্লাস বি আছে। তাহলে এ ইন্টু বি যেটা আছে ওটাকে উৎপাদকে বিশ্লেষণ করে দাও। তাহলে 300কে যদি তুমি উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে 15 আর 20 পাচ্ছ। এবার 15 আর 20 যোগ করলে তোমার কত হচ্ছে, 35 হচ্ছে, তুমি ডাইরেক্ট বেরিয়ে যাচ্ছে। তাহলে যেটা বড় হবে সেটা লেন্থ হবে। তাহলে লেন্থ কত, লেন্থ হচ্ছে তোমার 20, ব্রেথ কত, ব্রেথ হচ্ছে তোমার 50। If owner decides to increase the boundaries by 4 meter, তার মানে কি চতুর্দিকে বাউন্ডারি ইনক্রিজ করছে 4 মিটার করে, এই দিকেও 4 মিটার ইনক্রিজ করবে, 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 এই দিকেও ইনক্রিজ করবে, এই দিকেও ইনক্রিজ করবে, এই দিকেও ইনক্রিজ করবে, এই দিকেও ইনক্রিজ করবে। চতুর্দিকে 4 মিটার করে বাউন্ডারি তোমার বাড়াচ্ছে, ঠিক আছে? 4 মিটার করে চতুর্দিকে বাড়াচ্ছে। দেন হোয়াট উইল বি দ্য নিউ এরিয়া, তাহলে নতুন এরিয়া কি আছে? তাহলে নতুন তোমার সেক্ষেত্রে নতুন লেন্থ কত হবে যখন 4 মিটার করে বাড়াবে? নতুন লেন্থ হয়ে যাবে a ইকুয়ালস টু হয়ে যাবে 20 প্লাস 8। কেন 8? কারণ এই দিকেও 4 মিটার বাড়ছে, এই দিকেও 4 মিটার বাড়ছে, তাহলে নতুন লেন্থ হয়ে যাচ্ছে 28। নতুন ব্রেথ কত হবে? নতুন ব্রেথ হবে 15 প্লাস 8। কেন 8? কারণ এই দিকেও 4 মিটার বাড়বে, এই দিকেও 4 মিটার বাড়বে, তাহলে ব্রেথ কত হয়ে যাবে 23। তাহলে নতুন লেন্থ আর ব্রেথের গুণফল কত হবে? হোয়াট উইল বি দ্য নিউ এরিয়া? আচ্ছা, হোয়াট উইল বি দ্য নিউ এরিয়া, তাহলে নতুন এরিয়া কত? তাহলে এখানে নতুন লেন্থ হচ্ছে 28 আর নতুন ব্রেথ হচ্ছে তোমার 23। তাহলে নতুন এরিয়া কত? 28 ইন্টু যদি 23 করি তাহলে কত আসছে? 3 8 24 4, হ্যাঁ থাকছে 2, 3 2 6, 8 2 16,
16 আর 6 22, 22 আর 2 44 এর 4 হাতে থাকছে 2, 2 দুগুণে 4, 4 আর 2 6, 644 ইজ আওয়ার অ্যান্সার। বলো বুঝতে পেরেছো? Time taken by a boat to cover 3D kilometer in upstream is equal to time taken by the boat to cover 5D kilometer in downstream. এবার দেখো, time taken by a boat to cover 3D kilometer in upstream is equal to time taken by the same boat to cover 5D kilometer in downstream. এই কথাটার অর্থ হচ্ছে একটা বোটকে 3D কিলোমিটার যেতে যত সময় লাগছে 5D কিলোমিটার ডাউনস্ট্রিমে যেতে তত সময় লাগছে। তাহলে আমি বলতে পারি যে টাইম ইজ কনস্ট্যান্ট। টাইম যদি কনস্ট্যান্ট হয় আমি কি বলতে পারি, স্পিড ইজ প্রপোর্শনাল টু ডিস্টেন্স। তাহলে আপস্ট্রিমের ক্ষেত্রে তোমার ডিস্টেন্স কত ছিল 3D, ডাউনস্ট্রিমের ক্ষেত্রে ডিস্টেন্স ছিল 5D। তাহলে আপস্ট্রিম আর ডাউনস্ট্রিমের ক্ষেত্রে ডিস্টেন্সের রেশিও কত হয়েছে 3:5। সেটাই কি, সেটাই আমার স্পিডের রেশিও হয়ে যাবে, সেটাই আমার স্পিডের রেশিও হয়ে যাবে 3:5। কিসে না, আপস্ট্রিম আর ডাউনস্ট্রিমের ক্ষেত্রে। তাহলে আপস্ট্রিম আর ডাউনস্ট্রিমের ক্ষেত্রে যদি রেশিও 3:5 হয় তাহলে স্টিল ওয়াটার আর স্ট্রিমের ক্ষেত্রে রেশিও আমি বার করতে পারবো। তাহলে এক্ষেত্রে ইউ ইস টু ভি এর রেশিও আমি বার করতে পারবো। ইউ এর রেশিও কি, 5 আর 3 8/2 4, আর এখানে তোমার হচ্ছে 1, ঠিক আছে। তাহলে 4:1 হচ্ছে কি ইউ আর ভি এর রেশিও। এবার কি বলছে, ইফ দ্য বোট কভার 180 কিলোমিটার ইন আপস্ট্রিম, 180 কিলোমিটার আপস্ট্রিমে যাচ্ছে মানে 5x এ, সরি 3x এ যাচ্ছে, আমি এটাকে x ধরলাম, 4x আর x, 3x এ যাচ্ছে, অ্যান্ড 135 কিলোমিটার ইন ডাউনস্ট্রিম, এবং 135 কিলোমিটার 108, এটা আমি 180 করে ফেলেছি, 108 কিলোমিটার যাচ্ছে আপস্ট্রিমে আর 135 কিলোমিটার যাচ্ছে ডাউনস্ট্রিমে, মানে 5x ইকুয়ালস টু কত, 10.5 আওয়ার্স তার সময় লাগছে। তাহলে 3 দিয়ে যদি কাটি, এখানে 3 3 9, 3 6 18, 5 দিয়ে কাটলে 5 দুগুণা 10, 5 7 35, তাহলে এদিকে থাকছে হচ্ছে তোমার 63/x ইকুয়ালস টু 10.5, নিচে 10 চলে গেল। এবার তাহলে x এর ভ্যালু কত, x এর ভ্যালু হচ্ছে 630/105। 6 কি করে কাটাকাটি করে 6 করলে হচ্ছে 630 এর 105। যদি আমি 6 দিয়ে গুণ করি, 6 দিয়ে গুণ করলে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ 6 দিয়ে x এর ভ্যালু 6, x এর ভ্যালু যখন 6 হয়ে যাচ্ছে তখন আপস্ট্রিম হয়ে তোমার স্টিল ওয়াটারে বোটের স্পিড হচ্ছে তোমার 24 আর স্ট্রিমের স্পিড হচ্ছে তোমার 6। ফাইন্ড দ্য টাইম টেকেন বাই বোট টু কভার 204 কিলোমিটার ইন আপ স্টিল ওয়াটার। তাহলে 204 কিলোমিটার যাচ্ছে স্টিল ওয়াটারে মানে 24-এ, এটা তাহলে অ্যান্সার কত হবে, 204 দিয়ে যদি আমি ভাগ করি, তোমার যদি 204 দিয়ে ভাগ করি, আমি 8 ঘর দেবো, 8 ঘর দিলে 4 8 32, 2 হাতে থাকছে 3, 8 দুগুণা 16 আর 3 19, থাকছে কত 2 ঘর, 1 ঘর পয়েন্ট দিলে 0, 5 24 120, তাহলে 8.5 আওয়ার্স ইজ আওয়ার অ্যান্সার। বলো বুঝতে পেরেছো? দেখো এই কোশ্চেনে কি বলছে, সবিতা টেক্স 4.5 মোর ডেজ than the time taken by Vishnu and Savita together complete the work. Vishnu and Savita together যত টাইম নেয়, বিষ্ণু আর সবিতা দুজনে একসঙ্গে মনে করি x ডেজ সময় দিচ্ছে, তাহলে সবিতা একা বলছে তার থেকে x প্লাস 4.5 ডেজ বেশি সময় নিচ্ছে। ইফ বিষ্ণু অ্যালোন টেক্স, যদি বিষ্ণু একা 35 ডেজ সময় নেয়, দেন ফাইন্ড দ্য টাইম টেকেন বাই সবিতা অ্যালোন।
টু কমপ্লিট দ্য ওয়ার্ক। বেশ, এটা বলেছে। এবার দেখো এখানে আমি একটা কাজ করতে পারি, সব থেকে ইজি। আমি এখানে বিষ্ণু আলাদা ওয়ার্ক দেওয়া আছে, সাবিতার আলাদা ওয়ার্ক বের করতে বলেছে, ঠিক আছে? আর বলে দিয়েছে সাবিতা একা বিষ্ণু আর সাবিতার টোটাল যতদিন সময় লাগে তার থেকে 4.5 ডেজ বেশি সময় লাগছে, এটা আমাকে বলেছে। আমি অপশন টেস্ট করতে পারি না? আমি যদি দেখি বিষ্ণু 35 দিন সময় নিচ্ছে, সাবিতা একা যদি 15 দিন সময় নেয়, তাহলে বিষ্ণু আর সাবিতার এলসিএম কত হচ্ছে? বিষ্ণু আর সাবিতার এলসিএম হচ্ছে 100, 5 5 25 শূন্য, হচ্ছে 2, 3 5 15 2 17 হচ্ছে না, 5 গুণ 7, 3 গুণ 5, তাহলে 5 তো তোমার থাকছেই, 3 7 21, 105 যেটা ভেবেছিলাম। হ্যাঁ, 105 হলে তোমার এখানে কত হচ্ছে? এটা থাকছে 3, এটা হচ্ছে 7, ঠিক আছে? তাহলে বিষ্ণুর একা এফিসিয়েন্সি কত? বিষ্ণুর একার এফিসিয়েন্সি হচ্ছে 3, আর সবিতার একার এফিসিয়েন্সি হচ্ছে 7। তাহলে দুজনে মিলে একটা কাজ কত? অপশন টেস্ট করে পেলাম, প্রথমেই বললাম জোরে জোরে অপশন টেস্ট করলাম। প্রথমে 15 দিয়ে ক্যালকুলেট করছি। আমি ধরলাম যে বিষ্ণুর 35 দিন সময় লাগছে, সাবিতার সময় লাগছে, যেহেতু প্রথম অপশনে 15 আছে তাই আমি ধরলাম যে 15 দিন সময় লাগছে, ঠিক আছে? এবার 15 দিন সময় লাগছে, তাহলে ওদের এলসিএম কত? 105। তাহলে বিষ্ণুর আলাদা এফিসিয়েন্সি বেরোচ্ছে আর সাবিতার আলাদা এফিসিয়েন্সি বেরোচ্ছে। তাহলে এরা দুজন মিলে একদিনে কতটা কাজ করে? এরা দুজন মিলে পুরো কাজটা কতদিনে কমপ্লিট করে? 105/10। তাহলে দুজনের পুরো কাজটা কমপ্লিট করতে সময় লাগে 10.5 ডেজ অ্যাকর্ডিং টু অপশানে। দুজনের পুরো কাজটা কমপ্লিট করতে সময় লাগে বিষ্ণু আর সাবিতার একসঙ্গে 10.5 ডেজ। তার থেকে 4.5 কম সময় লাগে, বেশি সময় লাগে। তার থেকে 4.5 বেশি সময় লাগে কার? সাবিতার একার। তাহলে সাবিতার একার কত সময় লাগছে? 15 দিন, যেটা আমি ধরেছিলাম তার সঙ্গে এক্স্যাক্টলি মিলে গেল। তার মানে অপশন এ ইজ আওয়ার অ্যান্সার। বলো বুঝতে পেরেছো কি করে করলাম? এই কোয়েশ্চেনটাই যদি আমি অপশন টেস্ট না করে নর্মাল মেথডে যাই, তাহলে আমি কি করব? আমি জানি যে বিষ্ণু আর সবিতার একসঙ্গে সময় লাগছে x দিন, আর সবিতার একার সময় লাগছে x প্লাস 4.5। এবার সেক্ষেত্রে তাদের এলসিএম কত হবে? x ইন্টু এক্স প্লাস 4.5। তাহলে বিষ্ণু আর সবিতার একসঙ্গে সময় লাগছে কত, মানে এফিসিয়েন্সি কত? x প্লাস 4.5, আর সবিতার এফিসিয়েন্সি কত? x, ঠিক আছে? সবিতার এফিসিয়েন্সি x। তাহলে এখান থেকে যদি আমি বিষ্ণু প্লাস সবিতার এফিসিয়েন্সি থেকে সবিতার এফিসিয়েন্সি যদি আমি বাদ দিই, তাহলে আমি কত পাচ্ছি? x প্লাস 4.5। এর থেকে যদি আমি x বাদ দিই তাহলে আমি 4.5 পাচ্ছি। কার এফিসিয়েন্সি পাচ্ছি? বিষ্ণুর এফিসিয়েন্সি পাচ্ছি। বিষ্ণুর একার সময় লাগে কতদিন? বিষ্ণুর একার কাজটা কমপ্লিট করতে সময় লাগে, টোটাল ওয়ার্ক এটা, x ইন্টু এক্স প্লাস 4.5 টোটাল ওয়ার্ক বাই বিষ্ণুর এফিসিয়েন্সি 4.5 ইকুয়ালস টু বিষ্ণুর কতদিন সময় লাগে? 35 ডেজ। টোটাল ওয়ার্ক বাই বিষ্ণুর এফিসিয়েন্সি, তাহলে বিষ্ণুর একার কাজটা কমপ্লিট করতে কতদিন সময় লাগে? 35 ডেজ। এখান থেকে ক্যালকুলেট করলে এক্স এর ভ্যালু বেরোবে, যেটা কোয়াড্রেটিক ইকুয়েশন করার পরে আসবে, নর্মালি আসবে না কিন্তু, কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে একটা, কোয়াড্রেটিক ইকুয়েশন করে এক্স এর ভ্যালু বেরোবে, সেটাই আমাদের 15 আসবে। বলো বুঝতে পেরেছো?